আচ্ছা, তাহলে আমরা এডিশন অফ স্টিম এখান থেকে স্টার্ট করি। তাইলে দেখো অ্যালকিনের রিঅ্যাকশন করতেছিলাম তাই না, এডিশন রিঅ্যাকশন। তাহলে এডিশন অফ স্টিম তোমাদের খেয়াল আছে, তোমরা অ্যালকোহল বানাইছিলা দুইটা ওয়েতে, একটা হচ্ছে ফার্মেন্টেশন আর একটা হচ্ছে হাইড্রেশন অফ ইথিন। তাহলে এডিশন অফ স্টিম মানে কি? স্টিম মানে ওয়াটার, হ্যাঁ। হাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে adding water. Hydro addition, hydro plus addition is hydration. তাহলে এটা একটা হাইড্রেশন রিঅ্যাকশন। In the presence of phosphoric acid catalyst, steam and alkene, any alkene and steam will react together to form alcohol. এখানে যদি প্রোপিন দাও তাহলে প্রোপানল ফর্ম হবে, যদি বিউটিন দাও বিউটানল ফর্ম হবে, যদি ইথিন দাও ইথানল ফর্ম হবে, ঠিক আছে? So it is hydration of ethene, concentrated phosphoric acid is required. So এটা তোমরা O levels এ পড়ে ফেলছো অলরেডি, ওকে? আর ডিসকাস করা দরকার আছে এটা, যেটা খেয়াল রাখতে হবে, concentrated phosphoric acid is the catalyst. High temperature and pressure is required. যদি স্পেসিফাই করতে চাও টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে একটু লিখে নাও, it's around 70 atmosphere pressure আর around 300 degree centigrade temperature, যদি স্পেসিফিক্যালি জানতে চাও। ওকে, যারা এডএক্সেল থেকে আসছো তারা হয়তো এটা জানো অলরেডি, যে এটা হ্যাঁ ক্যামব্রিজেও করছো, 6 temperature and pressure specify ছিল। whatever, high pressure and high temperature is important, and temperature 300 degree centigrade, 60 to 70 atmosphere pressure. Okay, right. Next point, তাহলে ফার্স্ট কি দেখলাম? এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইডস, তাই না? অ্যালকিনের রিঅ্যাকশন গুলো আমরা দেখতেছি একটা একটা করে। আরেকবার ঘুরে আসি, হাইড্রোজেন হ্যালাইডের কাছে, হ্যাঁ, এডিশন অফ হাইড্রোজেন ছিল, এটা হচ্ছে নাম্বার 1। একটু লিখে নাও কয়টা রিঅ্যাকশন আমরা দেখতেছি। নাম্বার 1, নিকেল ক্যাটালিস্ট দিলে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন হয়, প্লাটিনাম or নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। হাইড্রোজিনেশন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, মানে এডিশন অফ হাইড্রোজেন। সেকেন্ড, এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, মার্ক করে নাও, এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড। এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইডের কিন্তু আমরা ইয়েও দেখলাম, মেকানিজমও দেখলাম, মেকানিজম অফ অ্যাকশন দেখলাম, তাই না? সিমেট্রিক যদি হয় অ্যালকিন তাহলে তো ইটস ইজি, কোনো মেজর মাইনর প্রোডাক্ট নাই। যদি অ্যাসিমেট্রিক অ্যালকিন হয় তাহলে কিন্তু মেজর মাইনর প্রোডাক্ট আছে, এটা আমরা বলছি, তাই না? এবং লাস্ট দিন এটা আমি অনেকক্ষণ ডিসকাস করছি, যাদের স্টিল যদি কেউ ভুলে যাও তাহলে গো ব্যাক টু দ্য ভিডিও। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে এডিশন অফ স্টিম টু ফর্ম অ্যালকোহল। নাম্বার 3, addition of steam to form alcohol. Concentrated phosphoric acid is the catalyst. 60 to 70 degree centigrade temperature, 60 to 70 atmosphere pressure, and 300 degree centigrade temperature. Number 4, addition of halogens. Halogen addition, ঠিক আছে? So at room temperature, chlorine or bromine will react with alkene to form the halogen alkane. That's it. ক্লোরাইন যদি সলিউশনে থাকে তাহলে এটাকে ক্লোরাইন ওয়াটার বলি। দ্য কালার ইজ ভেরি পেল গ্রিন, সো এগুলো আমরা বলছি অলরেডি। ব্রোমাইন ইজ অরেঞ্জ or yellow depending on the concentration of bromine water, right? Or sometimes brown if it is too concentrated. আর তোমরা জানো bromine water is added to test for carbon-carbon double bonds, right? All knows. So unsaturation test এটা, হ্যাঁ? তাহলে এই হচ্ছে গেল চারটা রিঅ্যাকশন। কি কি? হাইড্রোজিনেশন কি লাগবে? নিকেল অর প্লাটিনাম ক্যাটালিস্ট। টেম্পারেচার লাগবে লাস্ট দিন বলছি अराउंड 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে? তাহলে হাইড্রোজিনেশন হবে, ডাবল বন্ড উইল বি ব্রোকেন ডাউন, সিঙ্গেল বন্ড উইল ফর্ম, অ্যালকিন উইল কনভার্ট টু অ্যালকেইন, ঠিক আছে? অ্যালকিনের ডাবল বন্ড ভেঙে গেলে কি অ্যালকেন হয়ে গেল না? হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি? হাইড্রোজেনেশন, দেন এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড। তাহলে হাইড্রোজেন হ্যালাইড যদি অ্যাড করি, যদি এটা সিমেট্রিক অ্যালকিন হয় তাহলে কি একটাই প্রোডাক্ট ফর্ম হবে, হ্যালোজেন অ্যালকিন ফর্ম হবে, যেহেতু হ্যালাইড হ্যালোজেন আছে, সো হ্যালোজেন অ্যালকিন ফর্ম হবে। যদি অ্যাসিমেট্রিক অ্যালকিন হয় তাহলে কিন্তু মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট আছে, তাই না? তাহলে মেজর প্রোডাক্ট কোনটা? যেটার ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, ওটা হচ্ছে মেজর প্রোডাক্ট।
মাইনর প্রোডাক্ট কোনটা, যেটা ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন না তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা ইন্টারমিডিয়েটে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয় which is more stable, তাহলে ওইটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর যেটাতে 1 ডিগ্রি হবে which is less stable will give you minor product 90% and 10%। হ্যাঁ, যাদের প্রবলেম আছে এটা কিন্তু is the most important thing, ঠিক আছে? এটা আমরা অলরেডি ডিসকাস করছি, এর জন্য আমরা কিন্তু এটা ডিসকাস করব না এখন, যেটা আসতেছে মেকানিজম আমি একসাথে ডিসকাস করে ফেলছি। তাহলে এই যে সিমেট্রিক এন্ড অ্যাসিমেট্রিক অ্যালকিনের মেকানিজম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ড্র করে প্র্যাকটিস না করলে 4 মার্কস পাওয়া না, 4 মার্ক থাকবে কিন্তু। and in most of the past question paper you will get this question। আচ্ছা, তাহলে addition of hydrogen halide গেল, then addition of steam to form alcohol, right গেল। সো তুমি স্টিমের সাথে যেই টাইপের অ্যালকিন দিবা ওই টাইপেরই অ্যালকোহল তুমি পাবা। ওকে, is it clear? Last point, addition of halogens। হ্যাঁ, তাহলে হ্যালোজেন অ্যাড করলে তোমার যদি ডাবল বন্ড থাকে, তুমি যদি ব্রোমাইন অ্যাড করো তাহলে তুমি জানো ব্রোমাইন ওয়াটার ডিকালারাইজ হয়। So that is how it goes, and halogens will be joined by breaking the carbon-carbon double bond. Fine, so that is it. Mechanism of electrophilic addition of alkenes, আমরা এগুলো কি বললাম? এডিশন রিঅ্যাকশন না, আমরা জানি, আগেও বলছি ও লেভেল সি। alkanes they undergo substitution reaction, আমরা মেকানিজমও এবার দেখলাম, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রাইট? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই টার্মটা তোমাকে 2 মার্ক দিবে। কয় মার্ক দিবে? 2 মার্ক। ওরা জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য টাইপ এন্ড মেকানিজম অফ দ্য অ্যাবাভ রিঅ্যাকশন, মানে যেখানে দেখবা একটা হ্যালোজেন একটা অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করতেছে, একটা হ্যালোজেন একটা অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করতেছে, এরকম একটা রিঅ্যাকশনে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য মেকানিজম নেম অফ দ্য মেকানিজম এন্ড টাইপ অফ দ্য রিঅ্যাকশন, তাহলে লিখবা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? সো ফর ফ্রি র্যাডিক্যাল 1 মার্ক, সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 মার্ক। ফাইন, ওকে। আর যদি মেকানিজম লিখতে বলে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশনে, তাহলে কি 3টা স্টেপ কি কি? ক্লাস্টার টার্মিনেশন, ইনিশিয়েশন, প্রপাগেট করবে, রিঅ্যাকশনটা চলতে থাকবে, রাইট? টার্মিনেশন, ভেরি গুড। তাহলে এই 3টা মেকানিজম কিন্তু আমি লিখে দিছি, তাই না? সুন্দর করে ইউভি লাইট আসলে কিভাবে ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়। কেউ যদি মনে করো স্যার আমরা বুঝছিলাম কিন্তু আমরা পড়ি নাই, তাহলে একটা গোল্লা বাবা, এ লেভেলসে পড়ি নাই। আমি বারবার একটা কথা বলি, 100% আন্ডারস্ট্যান্ডিং, তোমার 100% আন্ডারস্ট্যান্ডিং উইল গিভ ইউ অনলি 50% মার্কস, যেটার মানে হচ্ছে ইউ গ্রেড। 100% আন্ডারস্ট্যান্ডিং আছে, সব তুমি বুঝো, একদম পারফেক্টলি বুঝো, সব বুঝছো, 50% মার্কস পাবো এক্সামে। রেস্ট 50% ইউ মাস্ট কভার বাই সেলফ স্টাডি। আর ও লেভেলসে 100% আন্ডারস্ট্যান্ডিং মানেই অলমোস্ট 100% মার্কস। এখানে না পড়া যদি কেউ বলো রেজাল্ট ভালো করবো, নেভার পসিবল। এবং সাথে সাথে পড়তে হবে, আজকে যেটা পড়াইছি এটা আজকে রাতে শেষ করতে হবে, আদারওয়াইজ হবে না। হিউজ সিলেবাস, সব নতুন। আর A2 তে তো বুঝতেছো কি আসতেছে, হ্যাঁ সব নতুন। কিন্তু যারাই রেগুলার পড়বে কনসিস্টেন্টলি, টিচার যেটা পড়াইছে রাতে পড়ে ফেলছি, তার মানে ইউ আর ডান, ইউ আর গুড। যখন প্যাস কোয়েশ্চেন পেপার করাইতেছি, স্যার এটা আমি পারি না বাট আমি এটা জানি, এটা কই আছে, এনাফ, ইউ আর গুড, মানে তুমি পারবা। আর প্যাস কোয়েশ্চেন পেপারে একটা কিছু আমরা সলভ করতেছি, তুমি বললা যে স্যার এটা আমি কই পড়ছি আমার তো খেয়াল নেই, তুমি শেষ, তুমি শেষ, তোমার দিয়ে হবে না। হ্যাঁ, সো লাইব্রেরি কোন জায়গায় বইটা আছে অ্যাটলিস্ট এটা জানা লাগবে যে এই জায়গায় বইটা আছে। মেবি আমি এক্স্যাক্টলি জানি না যে বইটা ঠিক কোন জায়গায় আছে, আমার মেবি 3-4টা বই খোঁজা লাগবে। বাট ব্যাপারটা যদি এটা হয়, সব বই আইনা লাইব্রেরিতে ফালাইছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, বাংলা, ইংলিশ এগুলো আলাদা আলাদা করো নাই, তুমি লাইব্রেরিয়ান। একজন আসছে বই চাইছে তোমার কাছে, একটা বই চাইছে, তুমি সব বই খুঁজা বাইর করতেছো, ওই বইটা কই, এত টাইম আছে নাকি? 1.5 ঘন্টা টাইম, এত কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে। সো মাথা তো একটা লাইব্রেরির মতো, তুমি যদি সাজায় রাখো, এরপর প্যাস কোয়েশ্চেন পেপার শুরু করো, সাজানোর পর মেবি তুমি এক্স্যাক্টলি জানো না তোমার বুক কোথায় আছে, বাট ইউ নো, একটু পরেই পারবা। একটু প্র্যাকটিস করলে, 1 মাস রিভাইজ করার পরেই, প্যাস কোয়েশ্চেন পেপার সলভ করার পরেই তোমার হাতে চলে আসবে পুরো জিনিসটা। আর এবার উই ওয়ান্ট all to buy the past question paper
এবং এখানে বসে বসে লিখবা, শুনবা না, লিখবা। আমরা চাই হচ্ছে প্র্যাকটিস করো। ওকে, তাহলে মেকানিজম যেটা বলতেছিলাম, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন গেল, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন, ডান। ভালো করে লিখে প্র্যাকটিস করবা। ইনিশিয়েশনের একটা স্টেপ, প্রপাগেশনের দুইটা স্টেপ, টার্মিনেশনে তো যে কোনো দুইটা র্যাডিক্যাল অ্যাড হইলেই হচ্ছে molecule will form and the reaction will terminate. Okay. Alkene addition reaction. কি টাইপের এডিশন? এই নাবে কি টাইপের এডিশন? ইলেকট্রোফিলিক এডিশন। কেন ইলেকট্রোফিলিক বলছিলাম খেয়াল আছে? কারণ এই যে দেখো, হ্যাঁ, ইলেকট্রন লাভিং স্পিসিস। কোনটা ইলেকট্রোফাইল কে বলতে পারবে এখানে? বোর্ডের দিকে তাকায়, বইয়ের দিকে কেউ তাকাবে না। এই রিঅ্যাকশনে, এটা তো এডিশন রিঅ্যাকশন বুঝলাম, ব্রোমাইন অ্যাড হয়েছে। এই রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল কোনটা? 1 মার্ক। এটা এটা তো নিউক্লিওফিলিক এডিশন, তুমি যদি এটাকে বলো, তাই না? বুঝা যায়? এই যে এটা একটা নিউক্লিওফাইল, এই কার্বোক্যাটায়নটা, এটা ইজ অ্যাকসেপ্টিং দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন। তার মানে কি? এটা একটা নিউক্লিওফাইল না? বুঝা যায়? মানে ব্রোমাইডটা হচ্ছে একটা নিউক্লিয়াস লাভিং স্পিসিস। হ্যাঁ, বেসিক্যালি এটা না। কেউ বলতে পারবা এটা ছাড়া? খারাপ না, ভালোই অ্যান্সার দিছো, বাট আমি বলবো যে এটা কেন নিউক্লিওফিলিক এডিশন না, কেন ইলেকট্রোফিলিক এডিশন? আর কি আছে এখানে? ইলেকট্রন লাভিং, ইলেকট্রনকে পছন্দ করে, thereby is attracting towards the electron. এই যে ব্রোমাইন, এটা দেখতেছো না, ব্রোমাইন ডেল্টা পজিটিভ, শুধু ব্রোমাইন ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। বুঝছো কি বলছি? আচ্ছা, এবার আসো, কেন আমরা এটাকে ইলেকট্রোফিলিক এডিশন বলতেছি, নিউক্লিওফিলিক এডিশন কেন বলতেছি না? according to what Mihir say, it's nucleophilic addition তো, রাইট? কিন্তু এটাকে নিউক্লিওফিলিক এডিশন কেন বলতেছি না, ইলেকট্রোফিলিক এডিশন কেন? দ্যাট ইজ আ কোয়েশ্চেন। দেখো, এই এক্সাম্পলটা আমি আগেও দিছি, তোমাদের বইটা বাইর করো তো, কি নাম এই বইটার? এই বুকে ইয়েতে গিয়ে কি বলো? ওই না, ওই লাইব্রেরিতে গিয়ে কি বলো যে আমাকে কি বই দেন বলো? এটা বলো। তাহলে হর্ডার দেয় না কেন? আরো তো অনেক বই আছে, ওগুলো দেয় না। মানে আমাদের দেশে এই বইটা অনেক বেশি চলে, বুঝছো? বা এএস এর এই বইটা অনেক ভালো, এই কারণে এটা। বাট ক্যামব্রিজের ও লেভেলস এর বই কিন্তু অনেক আছে, আমরা কিন্তু গিয়ে বলি না যে ক্যামব্রিজ ও লেভেলস বই দেন। এ লেভেলস এই বইটা অনেক ভালো। আমরা হর্ডার অনেক বেশি বড়, এর জন্য হর্ডার নরমালি আমরা কিনি না, এটাই বেশি কিনি, ঠিক আছে? এর জন্য তোমরা গিয়ে বলো ক্যামব্রিজ এএস এর বই দেন, ওরা বললো বের করে এটা দেয়। বাট এই বইটা কার লেখা? রায়ান না? হ্যাঁ, রায়ান অর নরিস, হোয়াটএভার। এই বইটা কি ওনারা বানাইছে? কিন্তু এই বইটা ম্যানুফ্যাকচারিং এর পিছনে তো জাস্ট ওনারা ইয়ে না, তাহলে ওনাদের কোম্পানি করছে, তাহলে ওদের নাম নাই কেন? মানে ওদের নামে আমরা ওকে ডাকি না কেন? ওদের পাবলিশারদের নাম রাখতেছি আমরা। ওদের তো অনেক না, ওইটা বুঝছি, কিন্তু ওদের নামে কেন ডাকতেছি না? বা এই বইটা একজন কম্পোজ করছে না, লিখছে না, রাইটারদেরকে হেল্প করছে না লেখা? আরে বুঝছি, ওইটা তো ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। আমি আমার কথাটা ধরার চেষ্টা করব যে এই বুকটা কমপ্লিট হয়ে তোমার কাছে আসা পর্যন্ত এই বইটা কম্পোজ করছে কম্পিউটারে, মানুষ টাইপ করছে, ডিজাইন করছে, ডিজাইনার আছে একজন, তুমি চিনো হচ্ছে রাইটারকে, তাই না? রাইটার, পাবলিশার আছে, এরপর ধরো এই বইটা ওই যে বাইন্ড করছে, গ্লু দিয়ে এটাকে জয়েন্ট করছে, তাই না? তার মানে ইটস এ মাল্টি স্টেপ প্রসেস, রাইটার। হ্যাঁ, বইটা তোমার কাছে আসা পর্যন্ত, ইভেন দ্য পার্সন হু ডেলিভার দ্য বুক, ধরো তুমি অনলাইনে অর্ডার করছো, এটা ডেলিভার করছো, ওর নাম তো নাই, তাহলে ওই বেটার নাম কেন? রায়ানের নাম কেন এখানে? আর নরিসের নাম কেন? রজার নরিসের নাম কেন? বিকজ তুমি যদি চিন্তা করো, এই মাল্টি স্টেপ প্রসেসে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ হচ্ছে বইটা লেখা।
And this is the crucial step because it is the slowest step, right or wrong? For any multi-step process, the slowest step is always rate determining. মানে slowest stepটা যত তাড়াতাড়ি হবে, দেখো কম্পোজ করা, লেখা, এরপর ডিজাইন করা, এটাকে বাইন্ড করা, গ্লু লাগানো, তোমার কাছে পৌঁছানো, সবগুলো স্টেপ কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট, রাইট অর রং? এন্ড দিস আর ভেরি ফাস্ট স্টেপ। অনলি দ্য স্লোয়েস্ট স্টেপ, এই রজার নরিস আর এই রায়ান মিলা কত তাড়াতাড়ি বইটা লিখতে পারছে ওইটার উপর ডিপেন্ড করছে এই বইটা তোমার হাতে কত তাড়াতাড়ি আসবে, রাইট অর রং? তাহলে দ্য স্লোয়েস্ট স্টেপ ইজ অলওয়েজ রেট ডিটারমাইনিং। সো এই যে রিঅ্যাকশন, এখানে দেখো যখন কার্বোক্যাটায়নটা ফর্ম হয়ে গেল, এই যে ইটস এ পজিটিভলি চার্জ থিং, এন্ড ব্রোমাইড আয়ন যখন ফর্ম হয়ে গেল, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ থিঙ্ক, মানে ইটস আ মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার যে কার্বোক্যাটায়নের সাথে ব্রোমাইড আয়ন অ্যাড হয়। Thereby it is not rate determining at all. But bromine molecular bromine bond will be broken down. Bromine delta positive will attack the pi bond in carbon-carbon double bond in the first step. This is the slowest step, and thereby this is the rate determining. That's why the name of the reaction is not nucleophilic addition, it is electrophilic addition. Is it clear? Because the first step, এই যে ঘটনাটা first step, this is the slowest step. Thereby this is RDS, rate determining step. তোমরা আবার RDS লিখো না, বইলো RDS, but rate determining step, because this is the slowest step and most crucial and important. Is it clear? Online? Yes. Sir, clear. Rate determining step, মানে slowest step is always rate determining, ঠিক আছে? because slowest step এর দিকে সবাই তাকায় বসে থাকবে, কার্বোক্যাটায়ন তাকায় বসে থাকবে কত তাড়াতাড়ি ব্রোমাইড আয়ন আসবে, so that the second step can be done, right? But the crucial one is the first one, right? Okay, so এই যে দেখো, এই জিনিসটা তোমাকে একটা জিনিস খেয়াল করা দরকার। তোমরা যখন কোনো কিছু কাউকে এক্সপ্লেইন করবা, এই জিনিসটা খেয়াল রাখবা যে তুমি যাকে কোনো একটা কনসেপ্ট বা যে কোনো কিছু বুঝাইতে চাইতেছো, তার রিয়ালিটি যদি তুমি জানো, তার রিয়ালিটিটা তোমাকে বোঝা লাগবে। তুমি যাকে বলতেছো তার রিয়ালিটি যদি এটা হয়, যেমন তোমরা এই যে বুক বাইন্ডিং এর এই ব্যাপারটা বুঝো, এটা দিয়ে যখন এক্সাম্পল দিলাম তখন তোমরা খুব ইজিলি রিলেট করতে পারলা যে ঘটনাটা আসলে কি। আদারওয়াইজ আমি যদি বলে দিতাম এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, দ্যাট thereby it is rate determining, it will be tough to remember. So always try to link stuff with the previous information. যাকে তুমি যে বুঝাইতেছো তার প্রিভিয়াস ইনফরমেশনের সাথে যত ইজিলি তুমি জিনিসটাকে লিংক করতে পারবা, এটাই হচ্ছে গ্র্যান্ডমাদার্স টিচিং। মানে যে কিচ্ছু জানে না তাহলে তুমি জানাইতেছো, কারণ গ্র্যান্ডমাদারেরও কিছু প্রিভিয়াস ইনফরমেশন আছে, বা লেইম্যান যে তারও কিছু প্রিভিয়াস ইনফরমেশন আছে, ওটার সাথে যদি লিংক করতে পারো তাহলে সে খুব ইজিলি জিনিসটা নিতে পারবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম অর হার, রাইট? ওকে, তাহলে এটা গেল, আমরা এটা নিয়ে আর কথা বললাম না। ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন ডান। Oxidation of alkenes, এটা অলরেডি আমরা না এটা ডিসকাস করি নাই, এটা লাগবে। cold dilute acidified manganate 7 কি এটা? potassium permanganate KMnO4 dissolved in dilute sulfuric acid, হ্যাঁ, dissolved in মানে যেটাকে তোমরা acidified বলতেছো, dissolved in dilute sulfuric acid, এটা হচ্ছে আমার রিঅ্যাজেন্ট। তাহলে আমি কি করলাম, আমি যখন cold and dilute, দেখো mild condition, not harsh, harsh মানে কি? hot and concentrated, harsh. cold and dilute মানে কি? mild condition, right? These two reactions দুইটাই আমরা করব, cold dilute acidified potassium permanganate, hot and concentrated acidified potassium permanganate, product will change, তাহলে cold dilute দিলে কি হবে? If an alkene is shaken with dilute solution of acidified potassium manganate 7 at room temperature, the pale purple solution turns colorless. Very, very important. 3 star. The observation আসবে কি ফর্ম হবে? ডায়ল।
থার্ড ব্র্যাকেট ও মানে কি? থার্ড ব্র্যাকেট ও মানে কি? অক্সিডেশন, রাইট? তাহলে ইথিন উইল রিঅ্যাক্ট উইথ ওয়াটার, মানে ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। ওয়াটার তো তুমি আলাদা করে দাও নাই, তুমি যেহেতু ডাইলিউট অ্যাসিড দিছো অর অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 ইন আর ডাইলিউট সলিউশন দিছো, এখানে অলরেডি ওয়াটার আছে, ওই ওয়াটারের সাথে ইথিন উইল রিঅ্যাক্ট এন্ড ইট উইল বি অক্সিডাইজড টু ফর্ম, এই যে দেখো ডাবল বন্ড যে জায়গায় আছে, ধরো এটা যদি প্রপিন হইতো তাহলে কি হইতো? প্রপিন না? তাহলে কি হইতো? সিম্পল, ডাবল বন্ড would be broken down, single bond would form, right? এই দুইটা জায়গায় হচ্ছে OH OH হইতো, বুঝতে যায়? তাহলে এটা কি হইতো? এটা নেম কি? 1,2 প্রোপেন 1,2 ডায়ল, প্রোপেন 1,2 ডায়ল, দ্যাটস ইট। সো এইভাবে যাবে, সো ডায়ল ফর্মস। তাহলে এক কথায় বলবা, ওরা যদি 1 মার্কের জন্য জিজ্ঞেস করে if you add cold and dilute acidified potassium manganate 7 then alkene কি হবে, বলবা যে ডায়ল ফর্ম করবে, দ্যাটস ইট, ডায়ল। পুরো নাম লিখতে হবে না, এটা তো ডিপেন্ডস অন দ্য কোশ্চেন। আমি বলতেছি এটার ইন জেনারেল ফাংশনাল গ্রুপ কি, অ্যালকিন টু ডায়ল, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের চেঞ্জ। যেমন হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে কি হয়, অ্যালকিন টু অ্যালকেইন হাইড্রোজিনেশন। তুমি যদি হাইড্রোজেন ব্রোমাইড দাও, মানে হাইড্রোজেন হ্যালাইড দাও, তাহলে অ্যালকিন টু হ্যালোজেন অ্যালকেইন। যদি শুধু হ্যালোজেন দাও, অ্যালকিন টু হ্যালোজেন অ্যালকেইন, ঠিক আছে? যদি স্টিম ইউজ করো, concentrated phosphoric acid and steam, alkene to alcohol, very good, alcohol. Similarly, cold and dilute potassium permanganate acidified, অবশ্যই acidified, হ্যাঁ? তুমি লিখতে পারো potassium permanganate dissolved in dilute sulfuric acid, এটা মানেই acidified, অথবা dilute sulfuric acid লিখতে চাও না, জাস্ট লিখবা acidified potassium manganate 7, cold and dilute if you use alkene to diol। এখন প্রপিন, বিউটিন, পেন্ডিন এরকম বড় একটা দিলাম, এই যে যেমন ধরো এরকম দিলাম, ডিপেন্ডস অন কোশ্চেন, এগেইন সেম ডিপেন্ডস অন কোশ্চেন। এই যে এরকম একটা দিলাম, এখানে একটা প্লাস H2O প্লাস অক্সিজেন, কি হবে বলে দিলাম, পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কি হবে প্রোডাক্ট বলো? কয়টা ডাবল বন্ড দিছি? দুইটা দিছি কনফিউজ করার জন্য। যদি একটা হইতো তাহলে তো খুব ইজিলি বলতা, এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, স্যার, তাই না? হ্যাঁ, একটা হলে কি হইতো? দুইটা দিছি যাতে একবারে হয়ে যায়। হ্যাঁ, দুইটাই খুলবে। এই যে এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, রাইট অর রং? ডাই ইনটু মানে ডাই ইনটু টেট্রাল, ব্যাপারটা হচ্ছে মানে একটা ডাবল বন্ডের জন্য ডায়ল, দুইটা ডাবল বন্ডের জন্য টেট্রাল, হ্যাঁ, বোঝা যায়? এই দেখো, জাস্ট তোমার মানে তুমি যদি এটা জানো তাহলে তুমি জাস্ট এই যে ডাবল বন্ড যে দুইটা কার্বনের মধ্যে আছে, এই যে শেষ, দিস ইজ ইওর প্রোডাক্ট, হ্যাঁ, দিস ইজ ইওর প্রোডাক্ট, ফাইন, বোঝা যায়? ক্লিয়ার? হ্যাঁ, ডাবল বন্ড উইল বি ব্রোকেন ডাউন এন্ড OH group will be attached in those carbons, right? Clear? Online? Yes, sir. Yes, sir. আমি কি ঢাকার বাইরে নাকি? না স্যার, বাসায় ছিলাম স্যার, একটা না অনেক ক্লাস ছিল তাই আজকে অনলাইনে জয়েন করেছি। আচ্ছা, ইয়ে বাকিরা বুঝছো? তানিশা কি অবস্থা? Sir, ভালো। তুমি কি আড্ডা দিতেছো না ক্লাস করতেছো, কোনটা বলো? না স্যার, আমি ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে, রাইট, ওকে, ভেরি গুড। তানিশাদের বাড়িতে হনুমান আছে, ডেঞ্জারাস, দেখাইছি না, ভিডিও দিছি না, তোমরা কেউ দেখো নাই? আরে বাবা কি আজব, মানে আমি জাস্ট মর্নিং এ হাফিজ স্যারের সাথে বসে আছি চেয়ারে, জাস্ট ঘুম থেকে উঠছি, নামাজ পড়ে বসছি, হঠাৎ দেখি পাশেই সেই একটা ঘর আছে, রান্নাঘর, ওইটার উপরে একটা হনুমান বসে আছে, সাদা গাল। হনুমান ছিল না? হ্যাঁ, বানর না, এটাকে বলা হচ্ছে মুখ পোড়া হনুমান, মানে মুখটা হচ্ছে ব্ল্যাক, পুরাটা হোয়াইট, পুরা বডিটা হোয়াইট, বানরের মতোই, বাট এটা হচ্ছে
দূর বেটা। ইয়ে মানে রিয়েল ইয়ে না না রিয়েল রিয়েল একদম রিয়েল বসে আছে। আচ্ছা দূর বেটা। এরপর হ্যাঁ হ্যাঁ হাতগুলা কালো আর পুরাটা হচ্ছে ইয়ে সাদা, পুরাটা সাদা। হ্যাঁ বসছে, আমি তো পুরো অ্যামেজড হয়ে গেলাম যে আরে দাঁড়াও না, এরপর কি হয়েছে শোনো। এরপর আমি বাকিরা কেউ পাত্তা দিতেছে না, আমি তো পুরো আমার চোখ টোক বড় হয়ে গেছে যে হনুমান। আচ্ছা ফাইন। হাফিজ স্যার বলতেছে যে স্যার ওরা আসছে, ওরা খাইতে আসছে, মানে এরা প্রায়ই এখানে আসে ঘুরে টুরে যায় আর কি, খাওয়া দাওয়া করে। এখন বলতেছে স্যার আপনি ইয়ে করেন, আপনি বাইরে হন, দেখেন ওরা একজন আসে নাই, দল বাইরে আসছে। বাইরেছি দেখি মানুষের মতো হাঁটতেছে সবগুলা মানুষের সাথে, আর মানুষও মানে নর্মাল আর কি, মানে তোমার পাশ দিয়ে একটা মানুষ হেঁটে গেলে যেমন ওরা ওরকম হাইটা যাইতেছে মানে হেভি জিনিস। এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, হেভি মজা লাগছে, আই এনজয় ইট। হ্যাঁ হেভি মজা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই ছিল। এটা ভিডিও আছে আমার কাছে। এটা মাংকি না এটা বানর না, এটা হচ্ছে, এটাকে আমরা মানে বাংলায় আমরা বলি হচ্ছে মুখ পোড়া হনুমান, এটা হনুমান। হেভি না? হেভি একটা লম্বা লেজ আছে, হেভি লম্বা লেজ। আই এনজয়। ওকে ফাইন, কাম ব্যাক। এক্সকিউজ মি। আরে গরিলা অনেক বড় হয়, এটা না গরিলা দেখলে তো দৌড় দিতাম। ওকে তাইলে রিঅ্যাকশন, এক্সকিউজ মি, রিঅ্যাকশনটা কিন্তু প্র্যাকটিস করা লাগবে। ওয়াটারটা দিতে কিন্তু ভুলে যাবা, কারণ ওয়াটার ইজ নট দ্য রিএজেন্ট হুইচ ইজ মেনশন। It's cold and dilute potassium permanganate dissolved in dilute sulfuric acid or acidified potassium manganate 7. But water তো নাই, কিন্তু ওয়াটার কিন্তু এখানে রিঅ্যাকশনে পার্টিসিপেট করতেছে না দিলে মার্কস। হ্যাঁ মানে রিঅ্যাকশন যখন লিখবা তখন তো তোমাকে ব্যালেন্স করতে পারবে না আদারওয়াইজ, তাহলে এটা লাগবে। এবার হট কনসেন্ট্রেটেড, ঠিক আছে, একই জিনিস বাট হট কনসেন্ট্রেটেড। এটা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে তোমার লাইফে, এর চেয়ে বেশি ডিস্টার্ব আর কেউ করবে না এই রিঅ্যাকশনটা, মানে এই এএসএ এই রিঅ্যাকশনটা সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে। তাহলে এই ডিস্টার্বিং রিঅ্যাকশনটাকে আমরা একটু ভালো করে পড়তে চাই। দেখো এই নাম্বার 1 পয়েন্টটা দেখো, আমি অন্য কালার নিই, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো সবাই। এটা ফোন কি আগের থেকে খোলা হয়? কোনটা? স্যার এই যে কার্বন তাছাড়া শুধু দাগ দেওয়া। হ্যাঁ ওইটা দাগ দেওয়ার রিজন আছে। এই যে কার্বন ডাবল বন্ড, ধরো এইটাও যদি হাইড্রোজেন হইতো, এটাও যদি হাইড্রোজেন হইতো, মানে কার্বনের সাথে যদি দুইটাই হাইড্রোজেন থাকে তাহলে এটা কার্বন ডাই অক্সাইড, এটাও কার্বন ডাই অক্সাইড, বুঝা যায়? মানে কার্বন ডাবল বন্ডের সাথে যদি দুইটা হাইড্রোজেন থাকে শুধু, তাহলে শুধু কার্বন ডাই অক্সাইড ফর্ম। তার মানে নরমাল যদি এটা কি ইথিন না, ইথিনের 2 moles of carbon dioxide you will get if you use hot concentrated acidified potassium manganate 7, ঠিক আছে? এই এটা তো লেখাই আছে, হট কনসেন্ট্রেটেড তো লেখাই আছে, ওই যে টাইটেল দেখো, হট কনসেন্ট্রেটেড, আগেরটার মতোই, জাস্ট হট এন্ড কনসেন্ট্রেটেড, হার্শ কন্ডিশন, রাইট। এবার দেখো সেকেন্ডটা কি করতেছি আমরা, এই যে একটা সাইডে দেখো এটা কি অ্যালকাইল গ্রুপ না, এখানে যদি অ্যালকাইল থাকে তাহলে কি হবে, এই যে কিটোন ফর্ম হইছে, সরি অ্যালডিহাইড ফর্ম হইছে। এক সাইডে যদি থাকে, মানে একটা যদি অ্যালকাইল থাকে এটাকে অ্যালডিহাইড ফর্ম হইছে। এখন ধরো এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে আরেকটা কি ফর্ম হবে, ভালো করে বলো, দুইটা হাইড্রোজেন থাকলে কি ফর্ম হয়, কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড, বুঝা যায়, কার্বন ডাই অক্সাইড। কিন্তু এটা এরকম, ধরো এটা এরকম না, এটা হচ্ছে কি এরকম, ধরো এইখানে আর প্রাইম আছে আর এটা হাইড্রোজেন, তাহলে কি ফর্ম হবে, সি ডাবল বন্ড ও, মানে আরেকটা অ্যালডিহাইড ফর্ম হবে, আর প্রাইম এইচ, বুঝা যায় কি বললাম? দুইটা হাইড্রোজেন থাকলে কি ফর্ম হবে, কার্বন ডাই অক্সাইড। দুই সাইডে কিন্তু দেখা লাগবে। আমি কি বললাম যে যদি এক সাইডে অ্যালকাইল, একটা অ্যালকাইল থাকে, আরেক সাইডে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে কি ফর্ম হবে, এক সাইডে অ্যালডিহাইড, একটা অ্যালকাইলের জন্য অ্যালডিহাইড ফর্ম হইলো, ওকে, একটা অ্যালডিহাইডের জন্য মানে একটা অ্যালকাইলের জন্য অ্যালডিহাইড ফর্ম হইলো, আর এখানে দুইটা হাইড্রোজেন থাকার কারণে, দুইটা হাইড্রোজেন থাকলে কি ফর্ম হয়, কার্বন ডাই অক্সাইড, বুঝা যায়? তাহলে দুইটা জিনিস বুঝলাম, কিন্তু
কার্বন কার্বন ডাবল বন্ডেড কন্টেইনিং কার্বনে যদি দুইটাই হাইড্রোজেন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে, যদি একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল থাকে তাহলে অ্যালডিহাইড ফর্ম হবে, আর দুইটাই যদি অ্যালকাইল থাকে, এখন যেটা পড়বো, দুইটাই যদি অ্যালকাইল থাকে কার্বনের সাথে অ্যাটাচ তাহলে কিটোন ফর্ম হবে, and ketone will further oxidize to, oh no sorry আমি ভুল বলছি, অ্যালডিহাইড না না আসতেছি ফার্স্টে হচ্ছে অ্যালডিহাইড ফর্ম হলো, এরপর অ্যালডিহাইড উইল ফার্দার অক্সিডাইজ সিন্স হট কনসেন্ট্রেটেড পটাশিয়াম ম্যাঙ্গানেট দেওয়া, অ্যালডিহাইড কিন্তু রিডিলি অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, তাহলে আলটিমেটলি আবার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়ে যাবে, বুঝছো? অ্যালডিহাইড উইল নট স্টে, কার্বক্সিলিক অ্যাসিড উইল ফর্ম, বুঝছো যায়? ক্লিয়ার? হ্যাঁ, তোমরা কি এই রিঅ্যাকশনটা পড়ছো না? প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হলে কি হয়? সেকেন্ডারি অ্যালকোহল হয়, সরি প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হলে কি হয়? এটা কি পড়াইছি আমরা তোমাদের? প্রাইমারি অ্যালকোহল পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে অক্সিডাইজ হলে কি হয়? মনে করতে না পারলে পড়াই নেই, ঠিক আছে, ওকে নো প্রবলেম, এটা আবার আসবে ওইখানে, ঠিক আছে। ওকে, তাহলে কি বললাম? অ্যালডিহাইড গুলা খুব রিডিলি অক্সিডাইজ হয়ে যায়, সিন্স ইউ আর ইউজিং আ হার্শ কন্ডিশন ইট উইল বি রিডিলি অক্সিডাইজ টু ফর্ম অ্যালডিহাইডটা আবার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, এই যে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, ওই অ্যালডিহাইডটাই যে অ্যালডিহাইডটা তুমি ইয়ে করছিল ফর্ম হয়েছিল, ঠিক আছে। আর লাস্টলি যদি দুইটাই অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে কিটোন ফর্ম হবে, এন্ড কিটোন উইল নট ফার্দার অক্সিডাইজ, এই যে দেখো দুইটাই অ্যালকাইল, তাহলে দুইটাই অ্যালকাইল R1 R2, এই দেখো R1 R2, এই যে C ডাবল বন্ড O, লিখে প্র্যাকটিস করলে মনে থাকবে। এখানে যদি দুইটা হাইড্রোজেন দেই তাহলে কি ফর্ম হবে? কার্বন ডাইঅক্সাইড। আর যদি একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন থাকে তাহলে লিখবো কিভাবে এটাকে? এই দেখো ঠিক এটাকে দেখা লিখবা, CRH, এইটুক তো আছে তাই না, জাস্ট এখানে C ডাবল বন্ড, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কোনটা কোনটা? এটাতে আর প্রাইম, আর মানে কি বলতো? অ্যালকাইল গ্রুপস, র্যাডিক্যাল না, গ্রুপস। অ্যালকাইল গ্রুপস মানে আর ক্যান বি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল অর এনি আদার স্টাফ। যেমন ধরো এই R1 টা এরকম, এটা হচ্ছে একটা R1, এটাকে পুরোটা অ্যালকাইল গ্রুপ না? সো এই অ্যালকাইল গ্রুপটাকে ঠিক রাখো, মানে এই জিনিসটা জাস্ট এরকম ভাবে আইসা এখানে বসে যাবে, জাস্ট ডিফারেন্সটা কি? এই যে C ডাবল বন্ড, দ্যাটস ইট, এটা নাই। এই হচ্ছে একটা প্রোডাক্ট কিটোন, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যালডিহাইড। সো ডিপেন্ডস অন কার্বন কার্বন ডাবল বন্ডেড কার্বন দুইটার মধ্যে কি টাইপের গ্রুপ প্রেজেন্ট আছে। ইফ দুইটা হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ইফ একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন, অ্যালডিহাইড, ফার্দার অক্সিডেশন, কার্বক্সিলিক অ্যাসিড। যদি দুইটাই অ্যালকাইল, কিটোন, দ্যাটস ইট। বোঝা যায় অনলাইন? Yes, sir. ভালো করে লেখা যদি প্র্যাকটিস না করো এটা কিন্তু মাথা নষ্ট করে দিবে, এবং এটা খুবই আসে এক্সামে, খুবই আসে, 5-6 মার্ক দিয়ে বসে থাকে এটাতে, এবং এত বড় কোয়েশ্চেন খুব কম আছে, তোমাদের 5-6 মার্কস এর কোয়েশ্চেন খুব কম, এটা মাঝে মাঝে ওরা খুবই ডিস্টার্ব দেয়। আর এমসিকিউ তো আছেই উল্টাপাল্টা করার জন্য, লাইফ হেল বানানোর জন্য এমসিকিউ আছে, বড় একটা এমসিকিউ দিয়ে দেয়া রাখবে 1 মার্ক, লাইফ হেল। স্যার এমসিকিউ বলে দুইটা পরীক্ষা একদিন করতে রুটিনে, কোনটা? স্যার পেপার 1 আর একটা পেপার 2 বলে একসাথে দিছে বায়োলজির সাথে, কেমিস্ট্রি এবার? হ্যাঁ রুটিন বের হইছে। আমার তো জ্যাম ব্যাচে কেউ এক্সাম দেয় না। স্যার এই যে আমাদের জুনিয়র মেজনের রুটিন দিয়ে দিছে। দেখো দেখো দেখো, না না দেখো, অনেকজন বলতেছে সমস্যা নাই, এমসিকিউ ওই যে দিতেছে মেবি ওই যে ইয়েটাকে রেস্ট্রিক্ট রাখার জন্য, একদিনে দুইটা এক্সাম হয়ে যাবে, বাট এটা তো প্রবলেম। বায়োলজি আর কেমিস্ট্রি এমসিকিউ তো দিতে, দুইটা এমসিকিউ একসাথে না, একটা পেপার তো আরেকটা ডিস্টার্বিং না? কারণ এমসিকিউ মানে তো আচ্ছা এক্সাম বুঝলাম 45 মিনিট, 1 আওয়ার, এক্সাম বুঝলাম 1 আওয়ার, কিন্তু রিভিশন তো দেওয়া লাগবে পুরাটা, ভেজাল তো। আচ্ছা
এই যে দেখো, to see what is formed when we hit 2-methyl prop 1 in with hot concentrated. এবার বলো তো, এই দেখো 2-methyl prop 2 in, তাহলে এটাকে আগে লেখো। 2-methyl propene না? চলো আমরা নিজেরা করি, দেখি পারি নাকি। চলো দেখি করার চেষ্টা করি। 2-methyl propene না? propene, তাহলে WXYZ ফরম্যাটে আনা লাগবে না? এই দেখো CH3, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এবার আমি কি করলাম, অক্সিডাইজ করব এটাকে, কি হবে? সাথেই বলো, কি হবে? এই যে মাঝখান দিয়ে এটা কাটছো, এবার এই সাইডটা লেখো CH3, কিটোন কেন, অ্যালডিহাইড, এই যে মাঝখান দিয়ে কাটছি না, এবার লিখতেছি, দেখো হয়েছে, এক সাইড শেষ, প্লাস এবার আরেক সাইড, এই দেখো CO2, কার্বন ডাইঅক্সাইড, দুইটাই হাইড্রোজেন, শেষ, ও স্যার দুইটা hydrogen Work is done. work is done. Is it clear? Yes, sir. আমি ঠিক করলাম? স্যার দুইটা হাইড্রোজেন করে গেল স্যার। পুরো easier হয়। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আছে, স্যার দুইটা হাইড্রোজেন, হ্যাঁ বুঝি না, দুইটা হাইড্রোজেন করে গেল স্যার কার্বনের সাথে রাইট সাইড। আচ্ছা দাঁড়াও ওয়েট, আচ্ছা ওয়াটার আছে তাই। দুইটা হাইড্রোজেন, ও হ্যাঁ ওয়াটার আছে, এই যে H2O, আচ্ছা আর এখন অক্সিজেন ব্যালেন্স করো, দুইটা একটা চারটা, এই চারটা, ক্লিয়ার? তাহলে মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইডটা, কার্বন ডাইঅক্সাইড। ওকে, কাম ব্যাক, এইটুকু হয়ে গেছে আমাদের। ওকে, অনেক কিছু হয়েছে কিন্তু এখানে, কিন্তু মার্কস অনেক বেশি, অনেক মার্কস কিন্তু। স্যার এই যে এই টুকরোটা বললে পুরো প্রসেসটা দেখো। না, এটা তো তোমাকে ডিপেন্ডস অন কোয়েশ্চেন, ওরা কি দিতেছে, ব্রড কোয়েশ্চেন, এমসিকিউ হলে 1 মার্ক দিবে, চিপা দিয়ে একটা কোয়েশ্চেন করবে, দেখবা অনেক বড় কিছু একটা দিয়া কিছু একটা